কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, কয়েক মাস আগের রাতের গল্পে সুকান্ত দাসের লেখা টেস্ট পরীক্ষা গল্পটার কথা আপনাদের মনে আছে? যেই গল্পের পার্ট 2 আনার জন্য আপনারা অনেকেই বলেছিলেন। যাই হোক, এতদিন পর আপনাদের কথা মতো আজ নিয়ে এলাম টেস্ট পরীক্ষা গল্পের পার্ট 2, মানে আজকের গল্পটি। অনেকটা দেরিতে হলেও আপনাদের কথা রাখতে পেরে খুব ভালো লাগছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আগে টেস্ট পরীক্ষা গল্পটা শুনে তারপর আজকের গল্পটা শুনবেন, তাহলে গল্পটি বুঝতে আপনাদের সুবিধা হবে। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প, আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে ভুল অঙ্ক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প ভুল অঙ্ক। বড় রাস্তার দিকে নিজের মতোই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল শান্তনু। হঠাৎ করেই পথের এক পাশে দাঁড় করানো কালো রঙের গাড়িটা তার চোখে পড়ে। ওল্ড ফ্যাশনের কালো রঙের যে ছোট 4 চাকার গাড়িগুলোর মধ্যে যে গাড়িটা ওর সবচেয়ে বেশি ভালো লাগে তারই একটা মডেল দাঁড় করানো আছে। সেই গাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতেই অন্যমনস্ক হয়ে যায় সে। অনেকদিন ধরেই এমন একটা গাড়ি কেনার কথা ভাবছেও। এতে অনেকটা টাকা তো লাগবেই, একসাথে এতগুলো টাকা জোগাড় করাও সহজ নয়। তাছাড়া তার মতো একজন মানুষের ক্ষেত্রে এত টাকা জোগাড় করার চেয়ে বড় কথা হলো টাকার খরচ করার বিষয়টা। গাড়িটার গায়ে একটা হাত রাখে শান্তনু, তারপর যেন নিজের বোকামির জন্য নিজেই চমকে ওঠে। যদি গাড়ির মালিক আশেপাশে থাকে তাহলে কি না কি ভেবে বসবে আবার। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যায়। এই সময় বড় রাস্তার কাজটা ব্যস্ত থাকে। দুপাশে সারি দেওয়া দোকানগুলোর মধ্যে লোকজনের কথাবার্তা ভেসে আসছে। রাস্তা থেকে ট্রাফিক আইন মেনে নিয়ে এগিয়ে যাওয়া গাড়িগুলোর শব্দ, সাইকেল বাইকের হর্নের শব্দ চারিদিকে বিদ্যমান। এমনকি বর্তমানে ব্যাঙের ছাদার মতো গজে ওঠা ফুটপাতের পাশের দোকানগুলোর ফাঁক দিয়ে বেরিয়ে আসা হাল ফ্যাশনের ভ্যান অর্থাৎ টোটো, এই সব কিছু মিলিয়ে রাস্তাটা এই সময় বেশ জমজমাটি থাকে। শান্তনু ভিড় কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যতটা সম্ভব। রাস্তার এক পাশটা ঘেঁষেই যাচ্ছিল, কিন্তু তবু গাড়িটা এসে একদম তার সামনে ব্রেক কষে দাঁড়ালো। শান্তনু অবাক হয়ে সামনের দিকে তাকালো। সে হাঁটছে, রাস্তার বাঁ দিকে একদম ধার ঘেঁষে সে হাঁটছে, আর এক পা সরে এলে রাস্তার পাশের অপরিষ্কার নালার মধ্যে গিয়ে পা পড়বে। অথচ গাড়িটা তার দিকে এগিয়ে এলো। কি করে? গাড়িওয়ালা হেলমেটটা মাথা থেকে খুলে চিৎকার করে বলে উঠল, আরে মশাই, কানা নাকি আপনি? দেখতে পান না যে গাড়ি আসছে? কিন্তু আপনি তো রং রুটে আসছেন, এখান থেকে আপনার যাওয়ার কথা না। আপনি আসুন ডান দিক দিয়ে। লোকটা ততক্ষণে গাড়ি থেকে নেমে এসেছে। হেলমেটটা গাড়ির এক পাশে রেখে এগিয়ে এসে আগের মতোই বলল, এই এই এই, কোন দিক দিয়ে যাবো না যাবো সেটা আমার ব্যাপার, তুই আমায় শেখাবি? হঠাৎ করে এমন একটা কথা শোনায় শান্তনু যেন একটু অবাকই হয়ে গেল। আপনি থেকে সোজা তুইতে এসে কথা বলছে লোকটা। তবে লোকটা তো তার চেনা নয়। আর শুধু তাই নয়, লোকটার মুখ থেকে কেমন যেন একটা গন্ধ আসছে। লোকটার দাঁতের ফাঁকে লাল রঙের তরল কিছু একটা দেখা যাচ্ছে। সে ওই গুটকা কিংবা ওই জাতীয় কিছু একটাই খাচ্ছে। মাথা লম্বা চুল, কপালের ঠিক মাঝামাঝি একটা তিল রয়েছে। চোখ দুটো বেশ বড়, ঠিক যেন এক্ষুনি বাইরে বেরিয়ে আসবে। লোকটা আরও একটু এগিয়ে এসে শান্তনুর জামার কলারটা চেপে ধরে বলল, ওই ওই, জানিস আমি কে? হ্যাঁ, ডান দিক দিয়ে কি বাঁ দিক দিয়ে আমি যেখান থেকে খুশি যাব, তুই বলা কি আমাকে? হ্যাঁ, গায়ে হাত দেবেন না। আর আপনি কে হে? দূর থেকে কথা বলুন। আপনার মুখ থেকে একটা বিকট গন্ধ বেরোচ্ছে। ভালোভাবে কথা বলার ভদ্রতাটুকু আপনি জানেন না মনে হয়।
লোকটা রেগেছিল। আর কিছু কিছু মানুষ ট্রাফিক আইন কিংবা রাস্তায় চলার নিয়ম কোনো কিছুই মানেন না, আর তাদের নিয়ে আমাদের মতো দেশের সরকারের কোনো মাথা ব্যথা নেই, কারণ পুলিশের একটু উপরে ইনকাম হয়ে যায় এই সমস্ত লোকেদের জন্য। লোকটা নিজের তৈরি করার গান্ধীর ছাপের নোটের আইনে বেশ উত্তেজিত হয়েছিল, তাই এগিয়ে এসে শান্তনুর গালে একটা চড় মারতে যাবে, এমন সময় শান্তনু এক অদ্ভুত কায়দায় মাথাটা তুলে নিয়ে নিজের হাতের দুটো আঙুল দিয়ে লোকটার কাঁধ আর হাতের জয়েন্টের ঠিক মাঝামাঝি জায়গায় একটা ঘুষি মারল। সঙ্গে সঙ্গে লোকটা তার ডান হাতটা বাঁ হাত দিয়ে চেপে ধরল। মনে হলো যেন মুহূর্তের মধ্যেই কি যেন একটা হয়ে গেছে। এদিকে শান্তনু আর লোকটার কথাবার্তা শুনতে শুনতে আশেপাশে বেশ ভালোই লোক জমা হয়েছিল। এখন এমন একটা ব্যাপার ঘটে যাওয়ায় তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আরে কি করছেন? দিনে দুপুরে এরকম একজনের গায়ে হাত দিচ্ছেন? আপনার সাহস তো কম নয়। শান্তনু ঘুরে তাকালো। তার কাঁধের একপাশে ঝুলিয়ে রাখা একটা ব্যাগ, আর সেই ব্যাগটা ভালো করে একটু তুলে নিয়ে বলল, একদম ঠিক বলেছেন, আমার বড্ড ভুল হয়ে গেছে। লোকটাকে ওভাবে না আরেকটু মারা উচিত ছিল, আর তার সঙ্গে আপনাদের মতো লোকদেরও, যারা চারপাশ থেকে সব দেখছে অথচ। শান্তনু বোধহয় বুঝতে পারেনি সব জায়গায় সব কথা বলতে নেই। মুহূর্তের মধ্যেই চারপাশে লোকজন বেশ জড়ো হয়ে গেল। মারমুখী জনতা শান্তনুকে মারবেই, কিন্তু শান্তনু বুঝে উঠতে পারছিল না তার দোষটা কি। ঠিক তখনই একটা মেয়েলি তীক্ষ্ণ গলার চিৎকারে সবাই পেছনের দিকে ঘুরে তাকালো। কি হচ্ছে এখানে? উত্তেজিত জনতা পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে দেখেই তার বয়স আন্দাজ করা যায়। তার কাঁধের কাছে ঝুলিয়ে রাখা একটা লেডিস ব্যাগ, চোখে চশমা, আর মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো। তরুণী একটা চুড়িদার পরে আছে। তার পোশাকে বেশ একটা পরিচ্ছন্নতার ভাব রয়েছে। মেয়েটা এগিয়ে এলো লোকগুলোর দিকে, আর তারপর আরো একটু এগিয়ে আসতেই পাশের লোকটা বলে উঠল, আরে দেখুন না, এই লোকটা দিনে দুপুরে এতগুলো লোকের সামনে আমাদের এই মুকুন্দর গায়ে হাত দিচ্ছে। সাহস কম নয়। এখনই পুলিশ ডেকে এই লোকটাকে ধরিয়ে দিতে হবে। এমন গুন্ডা বদমাইশে চারিদিকে ছড়িয়ে গেছে যে। মেয়েটা এসে দাঁড়ালো ওদের প্রায় মাঝখানে। সামনে সে মুকুন্দ নামের লোকটা ততক্ষণে নিজের হাত সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছে। আমার গায়ে হাত? আমার নাম মুকুন্দ। সালা দেখে নেব এখানেই দিনে দুপুরে। চুপ চুপ একদম। আপনারা এতগুলো লোক রয়েছেন, এই লোকটাই তো উল্টো দিক দিয়ে গাড়ি নিয়ে এসে এই লোকটাকে ধাক্কা মারছিল, তারপর আবার তার কলার ধরেছে। আপনারা সবাই এখন উল্টো সুরে কথা বলছেন কেন বলুন তো? মেয়েটার গলায় কি যেন একটা ছিল। শক্ত গলায় কথাগুলো বলে চোখের চশমাটা ঠিক করে নিয়ে সেই তরুণী শান্তনুর দিকে তাকিয়ে বলল, আপনি আসুন আমার সঙ্গে। আপনার লাগেনি তো কোথাও? ঠিক আছেন তো? জনতা এবং কতগুলো লোকের হা হয়ে যাওয়া মুখের মাঝখান থেকে মেয়েটা শান্তনুর এক হাত ধরে টেনে তাকে ভিড়ের বাইরে নিয়ে এলো। ততক্ষণে পেছনের লোকজনের মধ্যে গুনগুন উঠেছে, তবে সেই গুঞ্জন সর্বত্রই থাকে। ঠিক মাছের বাজারের মাছের গন্ধটা যেমন, ঠিক তেমন। মুকুন্দ পেছনে পড়ে রইল, আর তার সঙ্গে পড়ে রইল আশেপাশের উত্তেজিত জনতা, যারা শুধুমাত্র এই দু এক শ্রেণীর মানুষের জন্যই নিজের সুবিধার্থে উত্তেজিত হয়ে উঠতে পারে। মেয়েটা শান্তনুকে আস্তে আস্তে টেনে নিয়ে এগিয়ে গিয়ে অপেক্ষাকৃত ফাঁকা একটা দোকানের সামনে দাঁড় করালো। তারপর বলল, কেন বলুন তো এই সমস্ত লোকেদের সঙ্গে ঝামেলা করতে যান? এরা ভালো নয় বলাটাও ভুল। এরা আসলে মানুষই নয়। আর ওই এলাকার লোক তো, এই আশেপাশের লোকেরা একটু তো বুঝতেই পারছেন। সেটা তো বুঝতেই পেরেছি। আসলে ব্যাংকে এসেছিলাম, একটা লোনের অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু কিছুতেই লোনটা অ্যাপ্রুভ হচ্ছে না। তাই যাওয়ার সময় একটু অন্যমনস্ক হয়ে। লোনের অ্যাপ্লাই করেছিলেন? আচ্ছা, কিসের লোন বলুন তো?
শান্তনু একটু ইতস্তত করে, কথাটা বলতে চায় না। মেয়েটি সেই কথাটা বুঝতে পেরেই বলল, সরি, মানে আচ্ছা বলতে হবে না। তা আপনি যাবেন কোথায়? আমি যাব এই সামনের বেহালার কাছে। আপনার নামটা, মানে এমন সময় আমায় সাহায্য করলেন, আপনার নামটা যদি? আমার নাম রুমিতা হালদার। আপনার বাড়ি তো আমার বাড়ির কাছেই হবে, আমার বাড়িও বেহালার কাছেই পড়বে। যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি কিন্তু। আর হ্যাঁ, কোনো কিন্তু সমস্যা নেই। কথাটা শুনে এক মুহূর্তের জন্য শান্তনু কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ভালো করে তাকিয়ে দেখে চশমার উল্টো দিকে সেই দুটো চোখের দিকে। তারপর কি যেন একটা ভেবে বলে ওঠে, না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি এটুকু পথ একাই চলে যাব। আরে অসুবিধা হবে না, আমার কাছে স্কুটি আছে। আপনার যদি অসুবিধা না হয় তাহলে। শান্তনুকে দাঁড় করিয়ে রেখে রুমি স্কুটি নিয়ে এলো। তারপর শান্তনুর অনিচ্ছা সত্ত্বেও তাকে স্কুটিতে চাপিয়ে বড় রাস্তা ধরে এগিয়ে চলল বেহালার দিকে। বেহালায় আবার শান্তনু যেখানটায় নামলো তার থেকে বেশ খানিকটা আগেই পেরিয়ে গেছে রুমির ফ্ল্যাট। তবু সেই কথা সে মুখে বলল না। শান্তনুকে একটা চায়ের দোকানের গলির সামনে নামিয়ে দিয়ে বলল, কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই এতদিন ধরে এখানেই থাকি আমরা, অথচ দেখা হয়নি। লোকে মিথ্যে কথাই বলে, সবাই বলে দুনিয়া গোল, একবার না একবার দেখা হয়, অথচ আমাদের কিন্তু এই প্রথমবার দেখা হলো। আমাদের এই প্রথমবার দেখা হয়নি রুমি, আমাদের এর আগেও দেখা হয়েছিল। সেই রাতে আমাদের দেখা হয়েছিল তোমাদের বাড়ির ব্যালকনিতে, ভাঙা পা নিয়ে আমার ইতিহাস টেস্ট পরীক্ষার আগের দিন রাতে। রুমির কয়েক মুহূর্ত যেন কিছুই মনে করতে পারল না। তারপর হঠাৎ করে যেন অনেক কিছু মনে পড়ে যায়। আজ থেকে প্রায় কম করে হলেও 10 বছর কিংবা তার বেশি আগের কথা। রুমি স্কুটিতে পাটা তুলে বসে, তার নিঃশ্বাস মুহূর্তের মধ্যেই কেমন যেন ঘন হয়ে আসে। রুমির টাল সামলাতে পারে না, স্কুটিটা নিয়ে আরেকটু হলে পড়েই যাচ্ছিল মাটিতে, তার আগেই শান্তনু স্কুটিটা ধরে ফেলে। রুমি টাল সামলাতে গিয়ে শান্তনুর একটা হাত ধরে ফেলে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, শান্তনুদা, তুমি আমায় চিনতে পেরেছ? তখন সবে দুপুর পেরিয়েছে, ঘড়িতে 2 কিংবা 2:30 বাজে। গলির মুখে সেই চায়ের দোকানের পাশের একটা টানা বেঞ্চিতে বসে আছে শান্তনু আর রুমি। এই চায়ের দোকানটায় শান্তনু মাঝে মাঝেই আসে, দোকানদারও তাকে চেনে। তবে আজ প্রথমবার শান্তনুর সঙ্গে একটা মেয়েকে দেখে দোকানদার অবাকই হয়ে গিয়েছিল। শান্তনু, তোমার সঙ্গে ওটা কে? আমার চেনা একজন, অনেক বছর আগের চেনা, স্কুলে যখন পড়তাম তখনকার চেনা। আচ্ছা শোনো না, আমাদের 2 কাপ চা দিও। রুমি, তুমি আর কিছু খাবে? একটা জলের বোতল নিয়ে রুমি চোখে মুখে জল দিচ্ছিল। খানিকটা শান্ত হয়ে এখন ঠক ঠক করে খানিকটা জল খেয়ে রুমালে মুখ মুছল সে। শান্তনু অবাক চোখে রুমির দিকে তাকায়। তার সেই ছোটবেলার রুক্ষ খিটখিটে রাগী মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। কেমন যেন ভেবা চাকা খেয়ে ভয় পেয়ে গেছে মেয়েটা। অথচ একটু আগেই কেমন ওই লোকগুলোর মাঝখান থেকে শান্তনুকে বার করে আনলো। শান্তনুর হাসিই পায়, কিন্তু হাসতে পারে না। কি যেন একটা তাকে আটকে রাখে। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে রুমি বলে, চিঠিটা তুমি পড়েছিলে শান্তনু? চিঠি? কোন চিঠি বলো তো? আমার ফাইনাল পরীক্ষার পরে তো সেখান থেকে তোমরা চলে গেলে, আর তার আগে শেষবার তো কিছু বলনি। পরীক্ষার আগের দিন রাতে পাঠিয়েছিলে একটা। রুমি অবাক হয়ে তাকায় শান্তনুর দিকে। কি বলছো? চিঠিটা তুমি পাওনি? তোমার যেদিন ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা, তার আগের দিন আমি তোমায় চিঠিটা পাঠিয়েছিলাম, ওই দিগলদার হাত দিয়ে পাঠিয়েছিলাম।
তোমার ওই যে বন্ধু ছিল না স্কুলে, চিঠিটা পাঠালাম, আর তুমি। কি সব বলছিস? এত বছর পরে শুধু শুধু কোনো মিথ্যা কথা বলিস না রুমি। তুই আমায় কোনো চিঠি পাঠাসনি। শেষবার পাঠিয়েছিলি তাও পরীক্ষার আগে, আর আমি তোর চিঠি পেয়েছিলাম। তুই জানিয়েছিলি আমাদের সম্পর্কটা এখানেই শেষ, সমস্ত কিছু শেষ। তাই আমি আর তোকে বিরক্ত করার কথা ভাবিনি। রুমি অবাক হয়ে যায়। শান্তনু চমকে উঠে রুমির দিকে তাকায়। রুমির চোখ দুটো বেশ সুন্দর, তবে সেই চোখে এখন জল চিকচিক করছে। আমায় আমায় বিশ্বাস করো শান্তনুদা, পরীক্ষার আগের রাতে যে চিঠিটা তোমায় পাঠিয়েছিলাম সেটা সেটা আমার রাগবশত লেখা চিঠি। আমি আসলে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তাই তোমায় এমন কথা বলেছিলাম। কিন্তু কিন্তু পরে সমস্তটাই আমি বুঝতে পেরেছিলাম। তাই যেদিন তোমার পরীক্ষার রেজাল্ট ছিল তার আগের দিন রাতে আমি তোমায় চিঠি পাঠিয়েছিলাম একটা। দিগলতার হাত দিয়ে চিঠিটা পাঠিয়েছিলাম। আমি যেদিন চিঠি লিখেছিলাম তার পরদিন সকালেই তো চলে যেতাম, তাই চিঠিটা লিখেছিলাম। তোমার সঙ্গে আর যোগাযোগ করে উঠতে পারবো না তাই। বাবার যে ফোনটা দিয়ে আমি তোমায় মাঝে মাঝে ফোন করতাম সেটাও তো বাবা নিয়ে নিয়েছিল। আর তুমি তো জানতেই উচ্চ মাধ্যমিকের আগে আমার বাবা ফোন দেবে না বলে রেখেছিল। তাই আমি ওই চিঠিতে আমাদের বাড়ির ঠিকানা এবং আমি কোথায় যাচ্ছি সেখানকার সমস্ত কথা তোমায় বলে গিয়েছিলাম, যদি কোনোভাবে তুমি কি পৌঁছতে পারো। বিশ্বাস করো শান্তনুদা, 4 বছর কলেজে পড়ার সময় 4 বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি। প্রতিদিন কলেজ থেকে বাড়িতে ফিরে ভাবতাম আজ হয়তো তুমি। শান্তনু অবাক হয়ে তাকিয়ে দেখে রুমির চোখে জল। একটা মানুষ এতটা বদলে যেতে পারে কি করে? রুমির চোখের কোল বেয়ে জল নেমে এলো 1 ফোঁটা। চশমাটা সামনে কাঠের বেঞ্চের উপর রেখে রুমি একবার এদিক ওদিক তাকিয়ে বলে উঠল, আজ আর আমার একদম সময় হবে না, এক্ষুনি ফিরতে হবে। 5টা থেকে ফ্ল্যাটে সবাই পড়তে চলে আসবে। শান্তনুদা, তোমার নাম্বারটা আরেকবার আমায় দিও তো। আমার নাম্বারটা রেখে দে। তবে আসলে ফোনটা একটু সমস্যা করছে বুঝলি তো, তাই ফোনে পাবি কিনা বলতে পারবো না। তার চেয়ে বরং তোর ফোন নাম্বারটা আমায় দে, আমি আমার কাছে রেখে দিচ্ছি। রুমি তার নাম্বারটা একটা কাগজে লিখে শান্তনুকে ধরিয়ে দেয়। তারপর উঠে চায়ের দাম মেটাতে গেলে শান্তনু তাকে বাধা দেয়। রুমি চলে যাওয়ার পরেও শান্তনু অনেকক্ষণ বসে থাকে সেই বেঞ্চের ওপর। এসব কি কথা বলে গেল রুমি? আজ থেকে প্রায় 12 বছর আগেকার কথা। 12 বছর আগে যে কথাটা শেষ হয়ে গিয়েছিল বলে শান্তনু মনে করেছে, সেটা আজ এত বছর পর আবার নতুন করে তার বুকের ভেতর নাড়া দিয়ে উঠল কেন? তাহলে কি মিথ্যে কথা বলছে রুমি? রুমি কি আজ এত বছর পরে দেখা হওয়ার পর কোনো একটা কারণে মিথ্যে কথা বলল, নাকি দীঘল মিথ্যে কথা বলেছিল? কিছুই বুঝে উঠতে পারল না শান্তনু। মোবাইলটাও নেই যে ফোন করে দীঘলের থেকে সমস্ত কথাগুলো জানবে। তাছাড়া দীঘলের কাছে সরাসরি গিয়ে পৌঁছানোটাও এখন সম্ভব না। দীঘল রয়েছে বর্তমানে একটা কোম্পানিতে। ঠিক কোথায় তার কোম্পানি শান্তনু সে কথা ভালোভাবে নিজেও জানে না। কাপটা সামনে রেখে বেশ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল শান্তনু। বাইরের দিকে দোকানের একপাশের ছোট্ট মতো জানলা দিয়ে বাইরের দিকটা দেখা যায়। দুপুরে রোদের আলোয় গাড়ি চলে যাচ্ছে, লোকজন চলে যাচ্ছে, কিন্তু 1 পা এগোতে পারছে না শান্তনু। আজ থেকে 12 বছর আগের সেই একটা রাতের বেলায় আটকে আছে সে। পড়ার টেবিলের উপর বসে একটা ছেলে হাউ মাউ করে কাঁদছে। তার চোখের জলে টেবিলের উপর থাকা কাগজটা ভিজে যাচ্ছে। সেদিকে তার কোনো লক্ষ্য নেই।
চোখের কোণ থেকে বেরিয়ে আসা জল ভিজিয়ে দিচ্ছে একটা চিঠি। কিন্তু এই কান্না নিস্তব্ধ। যারা বলে পুরুষ মানুষ কাঁদতে জানে না, তারা বড়ই মিথ্যে কথা বলে। তারা কিন্তু তাদের কান্নাটা দেখতে জানে না। আর এই দুনিয়াতে নিস্তব্ধ শব্দহীন কান্নার কাছে বোধহয় হিমালয়ের পাহাড়টাও ছোট পড়ে যাবে। শান্তনু তারপর সেই চায়ের দোকানের পাশের গলি দিয়ে ভেতরের দিকে হাঁটতে লাগলো। না শশাঙ্ক, এভাবে নয়। তোমায় তো সেদিনই আমি ভালো করে বুঝিয়ে দিলাম, এভাবে হবে না। শশাঙ্কর সামনেই খুলে খাতায় করা ভুল অঙ্কটা দেখে রুমি খাতাটা তার দিকে টেনে নেয়। তারপর অঙ্কটা কেটে আবার নতুন করে অঙ্কটা করতে করতে বুঝিয়ে দিতে থাকে। এই দেখো, এইভাবে হবে, বুঝলে? এই রূপসা, তোমার কি হলো? অঙ্কটা করতে পেরেছো? না ম্যাডাম, আমি তো শশাঙ্কদার দেখে দেখেই অঙ্কটা করছিলাম। আমারটাও তাই ভুল হয়েছে। আচ্ছা, শশাঙ্কদারটা দেখে আমি আবার ঠিক করে নেব। অন্য সময় হলে এই কথার উত্তরে রূপসাকে কিছু একটা বলতো, কিন্তু আজ কোন একটা অজানা কারণে যেন কিছু বলতে পারেনি। রুমি হালকা হেসেই ওঠে। এরকম করতে নেই রূপসা, কোনো কিছুতেই কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে নেই। নিজের সমস্ত কিছুই নিজের হাতেই করতে হয়। এই যে তুমি শশাঙ্কর দেখে দেখে অঙ্কটা করছো, তাই তোমারও ভুল হয়েছে। যদি তুমি নিজে নিজে করতে, অন্তত চেষ্টা করতে, তাহলে হয়তো অঙ্কটা ভুল হতো না। ঠিক বলেছেন ম্যাডাম, কিন্তু শশাঙ্কদাই তো বলল ওর অঙ্কটা ঠিক হয়েছে, তাই আমি ওর দেখে দেখেই করেছি। রূপসা শশাঙ্ক বিছানার উপর বসে নতুন অঙ্কটা করতে লাগলো। অঙ্কটা দিয়ে রুমি উঠে দাঁড়িয়ে ফ্ল্যাটের পাশের ছোট বাথরুমের দরজাটার দিকে এগিয়ে যেতেই হঠাৎ থমকে দাঁড়ালো। আরে রূপসা শশাঙ্কর দেখে দেখে অঙ্কটা করেছে, তাই তো ভুল হয়েছে। সে যদি নিজে চেষ্টা করতো তাহলে হয়তো ঠিকও হতে পারতো অঙ্কটা। হ্যাঁ ঠিক তো। তাহলে তাহলে তার কথাগুলো আমার ক্ষেত্রেও তো। সে অন্য কারোর উপর নির্ভর করে কোনো ভুল করে ফেলেনি তো? হঠাৎ করে এতগুলো বছর পর কেন কথাগুলো মাথায় আসছে, সেটাই তো রুমি বুঝতে পারছিল না। স্কুটি চালিয়ে চলে আসার সময় বারবার মনে হচ্ছিল মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। চোখের সামনে যেন সেই কলকাতার ব্যস্তবহুল রাস্তার লোকজন, দোকানপাট, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। সবকিছু কেমন যেন পাল্টে গেছে। তার পরিবর্তে, তার বদলে একটা অতি পরিচিত দৃশ্য দেখতে পাচ্ছিল রুমি। সেই দৃশ্যটা রুমির জীবনে গোটা কয়েকটা বছর ধরে মনে গেঁথেছিল। রুমি বুঝতে পারছিল তার চশমার ফাঁক দিয়ে জল গড়িয়ে নামছে। এ শহরের লোকজন তার চোখের জল দেখতে পাবে না। আসলে কেউই কারোর চোখের জল দেখতে চায় না, দুঃখের কথা শুনতে চায় না। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে। সে নিজেও তো ব্যস্ত ছিল, তাহলে কেন হঠাৎ করে এই দেখা? রুমি বাথরুমের দরজার উপর হাত রাখতেই পেছন থেকে রূপসা বলে ওঠে, ম্যাডাম ম্যাডাম, আমার অঙ্ক হয়ে গেছে। শশাঙ্কদার আগে আমি অঙ্ক করেছি। রুমি কিছু বলে না, দরজাটা ঠেলে বাথরুমে ঢুকে যায়। সেদিন খুব বেশিক্ষণ আর দুজনকে পড়ায় না আসে। এই দুজনকে পড়ানোর পর মাঝখানে 1 ঘন্টা ব্রেক নিয়ে আবার 3 জন পড়তে আসবে তার কাছে। কিন্তু আজ কেমন যেন শরীরটা আর ভালো লাগছে না তার। তাই মোবাইলটা তুলে নিয়ে আজকের পড়ানোটা ক্যান্সেল করে দেয় সে। না, অন্যান্য টিচারদের মতো নয় সে। অকারণে মাঝে মাঝে ছুটি দিয়ে দেবে। আজ পর্যন্ত অকারণে ছুটি সে দিয়েছে হয়তো হাতে গোনা 2-1 বার। কিন্তু এই 2-1 বারের মতোই আজকের দিনটা কোনো কিছু যেন ভালো লাগছে না তার। এই কল্যাণী অ্যাপার্টমেন্টের 3 তলার একদম দক্ষিণ কোণের দিকের ফ্ল্যাটটা তার। ফ্ল্যাটের সামনের দিকে একটা ছোট্ট ঘর রয়েছে, পেছন দিকে 2টো পাশাপাশি ঘর। একটা ছোট পায়রার খোপের মতো রান্নাঘর,
আর তার পাশেরটাও ঠিক তেমনি, তবে সেটা রুমি ব্যবহার করে অন্য একটা কারণে। বিছানার উপর দিয়ে হেলান দিয়ে পাশে পড়ে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে দেখছিল সে। দরজার পাশে খোলা জানলা দিয়ে ব্যালকনির সামনের দিক থেকে হাওয়া ভেসে আসছে। জানলা দিয়ে বাইরে তাকালে উঁচু উঁচু কয়েকটা বিল্ডিং ছাড়া আর তেমন কিছুই দেখা যায় না। যেন মনে হয় তার ফাঁক দিয়ে আকাশটা কোনো মতে ঢুকে পড়তে চাইলেও তাকে ওই পাথরের দেওয়ালগুলো ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রুমির কে মনে হতেই রুমি মোবাইলটা হাতে নিয়ে ব্যালকনির কাছে এসে দাঁড়ায়। তার ঘরটা শেষের দিকে বলে ব্যালকনির দিকটা একেবারেই আলাদা নিজের মতো। মোবাইলটা তুলে নিয়ে ফোনটা ঘাঁটতে থাকে সে। কলেজের মধ্যে স্কুল বয়সের সেই 12 বছর আগের সময়ের কারো নাম্বারে নেই। আসলে কারোর সঙ্গে সেভাবে তার যোগাযোগ রাখা হয়ে ওঠেনি। তবে একজনের কথা তার মনে পড়ে। স্কুলে সেই সময় তার সঙ্গে খুব বেশি যোগাযোগ না থাকলেও পরে কলকাতায় এসে একবার দেখা হয়েছিল। ফেসবুকটা অন করে মেসেঞ্জার ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই চোখে পড়ে যায় তার প্রোফাইলটা। এখন অনলাইন আছে। সঙ্গে সঙ্গে রুমি তাকে একটা কল করতে বলে, কিন্তু অপর প্রান্ত থেকে কেউ মেসেজটা তার সিন করে না, অথচ তাকে অনলাইন দেখাচ্ছে। রুমির মনের উত্তেজনা বাড়তেই থাকে। অনেকদিন পর এমন উত্তেজনা হচ্ছে তার। তার সারাদিনটা একটা হিসেবের মধ্যে দিয়ে চলে। সকালে স্কুল, তারপর স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম, তারপর পড়ানোর ব্যাচ। যদি পড়ানো না থাকে সেদিন রুমে একটু বাইরে থেকে ঘুরে আসে। তারপর সন্ধ্যাবেলাও তাড়াতাড়ি খেয়ে ঘুম। রুমি অধৈর্য হয়ে উঠেছিল। ব্যালকনির কাছে ও আর একভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এপাশ ওপাশ পায়চারি করতে থাকে, কিন্তু প্রোফাইলটা অনলাইন দেখালেও মেসেজটা সিন হয় না। একসময় একটু বিরক্ত হয়ে হাতের ফোনটা ছুঁড়ে ফেলে ঘরের বিছানার উপর। তারপর রেলিংয়ের উপর হাত রেখে তাকিয়ে থাকে সামনে। একটু বোঝার চেষ্টা করুন স্যার, লোনটা আমার সত্যি খুব প্রয়োজন। আমার সমস্ত কাগজপত্র ঠিক আছে। আমার যে বাড়িটা আছে সেটা আমি মর্টগেজ রেখেই লোনটা নিতে চাইছি। লোনটা না পেলে এই মুহূর্তে আমার... আপনাকে তো কতবার বলেছি এভাবে আমরা লোন দিই না। তাছাড়া এই বাড়িটা তো আপনার নামে নেই। কত কিছু সমস্যা আছে সেটা আপনি নিজেই বলছেন। দেখুন, নিজে যখন কথাটা বলছেন তখন তারপরে কি করে লোনটা দিই বলুন তো এই পেপারসগুলোর উপর? দেখুন, ওই সম্পত্তির কিছুটা হলেও তো আমার। সেই কন্ডিশনেই আপনি আমায় লোনটা দিন। তবে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সমস্ত টাকা শোধ করে দেব। বিশ্বাস করুন, একটা টাকাও আমি আপনার... মাথার ওপর বন বন করে ফ্যান ঘুরছে, তবুও শান্তনুর কপালে ঘাম দেখা দিয়েছে। ম্যানেজার দুটো হাত এবার টেবিলের উপর রেখে আস্তে করে বলল, দেখুন, আপনাকে আমি শেষবারের মতন বলছি, এই পেপারসগুলোর উপর আমি কোনো লোন দিতে পারবো না। অন্য কোনো পেপার নিয়ে আসুন। আর তাছাড়া আপনার খুব ইনকাম স্টেবিলিটি, কোনো সার্টিফিকেট নেই যেটার উপর বিশ্বাস করে আপনাকে লোনটা আমি প্রাইভেট করব। দেখুন, শুধু শুধু আপনি আমার সময়টা নষ্ট করছেন। এখনো অনেকের সঙ্গে কথা বলা বাকি আমার। লোনটা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিশ্বাস করুন, সব কিছু এখন আমার উপর। এখন যদি আমি লোনটা না পাই তাহলে আমার আশ্রমের... কামান মিস্টার শান্তনু, কোথায় আপনার কি ক্ষতি হয়ে যাবে না যাবে সেটা দেখা তো আমাদের কর্তব্য নয়। আপনি ঠিকঠাক পেপারটি রাখুন, আমি আপনার লোন করে দিচ্ছি। আর না হলে আপনার মান্থলি ইনকামের একটা টেবিল রিপোর্ট আমায় দিন, তার উপর ডিপেন্ড করে আমি দেখব আপনাকে কতটা লোন প্রাইভেট করা যায়। কিন্তু 1 লাখ টাকা আমি দিতে পারবো না। সামনে খুলে রাখা ফাইলগুলো গুছিয়ে নিয়ে একটা নমস্কার করে কেবিন থেকে বাইরে বেরিয়ে যায় শান্তনু। ব্যাংকের কাউন্টারগুলোতে এতক্ষণে লম্বা লাইন পড়তে শুরু হয়েছে। কত লোক দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কেউ কেউ শান্তনুর দিকে ঘুরে তাকায়। শান্তনুর মনে হয়
তাদের মধ্যে কেউ হয়তো ভাবছে ম্যানেজারের রুম থেকে লোকটা বেরিয়ে আসছে, নিশ্চয়ই বড় সড়ো কিছু একটা ব্যাপার আছে। অথচ ওই লোকগুলো জানেই না তাদের চেয়েও শান্তনুর অবস্থা এখন অসহায়, যেটা সে মুখ ফুটে বলতে পারছে না। একটা হাত তার প্রয়োজন, যে তাকে সাহায্য করবে এই মুহূর্তে। আজ পর্যন্ত এ জীবনে সে কারোর কোনো ঋণ বাকি রাখেনি, সব মিটিয়ে দিয়েছে, কিন্তু এই সময় তার বেশ খানিকটা টাকার প্রয়োজন। মোবাইলটাও সাথে নেই। মোবাইলটা থাকলে একবার একবার ফোন করা যেত। তাছাড়া তাছাড়া শান্তনু মনে মনে অনেক কিছু ভাবে। ব্যাংক থেকে দ্রুত বেরিয়ে রাস্তা পার হতে যেতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে যায়। অন্যমনস্কভাবে রাস্তাটা পেরিয়ে যাচ্ছিল সে। শান্তনুর এই নিয়ে বেহালার পাশাপাশি এলাকার মধ্যে প্রায় 5টা ব্যাংকে ট্রাই করলো, কিন্তু কোথাও কিছু হলো না। তবে মনে খানিকটা আশা আছে, এখনো 3টে ব্যাংক আছে। আনমনে এই রাস্তাটা পার হচ্ছিল সে। একবার দুদিকে তাকিয়ে দেখলো কোনো গাড়ি নেই, কিন্তু হঠাৎ করেই একটা 4 চাকা রাস্তার মোড় ঘুরে দ্রুত এগিয়ে আসতে থাকে সামনের দিকে। হর্ন দিয়েছিল গাড়িটা, কিন্তু শান্তনু খেয়াল করেনি। হুট করে সামনে তাকাতেই গাড়িটা এসে পড়ে, আর একটু হলেই শান্তনু চাপা পড়ে যেত গাড়ির তলায়। তার আগেই ড্রাইভার গাড়িটা থামিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে জানালার কাঁচ খুলে মুখ বাড়িয়ে একটা খিস্তি দিয়ে ওঠে। আরে শুয়োরের বাচ্চা, মরবি তো অন্য কোথাও গিয়ে মর না, আমার গাড়ির তলায় কেন? অন্য সময় হলে হয়তো শান্তনু এই কথার প্রতিবাদ করত, কিন্তু আজ তার আর কিছুই ভালো লাগছে না। বুকের ভেতর কি যেন একটা জমে রয়েছে। আর মাত্র 3 দিন আছে তার কাছে। তার মধ্যে যদি কোনোভাবে 1 লাখ টাকা সে জোগাড় করে উঠতে না পারে, তাহলে শান্তনু মাথা ঝুঁকিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়ে বলে, ক্ষমা করবেন দাদা, একদম বুঝতে পারিনি। আপনার গাড়ির সামনে মরতে চাইনি, বিশ্বাস করুন। আসলে আসলে একটা ব্যাপার নিয়ে আমায় ক্ষমা করবেন দাদা। শান্তনু মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিল। ড্রাইভারকে মনে হতে সে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করায়, তারপর গলা তুলে ডাকে, আরে শুনুন শুনুন, আরে কোথায় যাচ্ছেন শুনুন। শান্তনু ঘুরে তাকায়। ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে এসেছে। বেশ ফর্সা সে, সুন্দর চেহারা, পরনে একটা সাদা রঙের শার্ট, শার্টের সঙ্গে মিলিয়ে কালো রঙের প্যান্ট ইন করে পরা, গলার উপর একটা টাই এলোমেলোভাবে ঝুলছে। শান্তনু তার দিকে তাকিয়ে থাকে, সে কি বলবে তা শোনার জন্য। ড্রাইভার বলে, কিছু মনে করো না ভাই, আসলে আমার বড্ড তাড়া রয়েছে। আমার মেয়েটা হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে এক্ষুনি ফোন এসেছিল, সেখানে এক্ষুনি যেতে হবে, তাই তাড়াহুড়োয় এমন একটা ব্যাপার হয়ে গেছে। তোমায় এভাবে আমি বলতে চাইনি ভাই, কিছু মনে করো না। শান্তনু লোকটার দিকে তাকিয়ে দেখল লোকটার মুখটা কেমন যেন লালচে হয়ে গেছে, চোখ দুটো ছলছল করছে। আরে না না, আমি কিছু মনে করিনি। ঠিক আছে, এমন হওয়াটা স্বাভাবিক, কিন্তু হাসপাতালে আপনার মেয়ে ভর্তি রয়েছে বললেন, কি হয়েছে তার? ফোনে তো তেমন কিছু বললো না, একবার গিয়ে দেখতে হবে। তবে মেয়েটার কিডনিতে অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল, এখন জানি না কি হয়েছে। তবে তুমি আমার ব্যবহারে কিছু মনে করো না, এটা আমার কার্ড। তোমার যদি কোনো প্রয়োজনে লাগতে পারি তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এখন আমি আসি, বুঝলে? গাড়িতে উঠে লোকটা আবার বেরিয়ে গেল। তার দ্রুত গতিতে গাড়ি চালানো দেখে বোঝা যাচ্ছিল তার বড্ড তাড়া রয়েছে। কার্ডটা হাতে নিয়ে দেখলো শান্তনু। কার্ড দিয়ে কি হবে, এমন অনেক কার্ড সে জোগাড় করেছিল, কিন্তু কোথাও কিছুই হয়নি। তবু অনিচ্ছে সত্ত্বেও কার্ডটা প্যান্টের পকেটে ঢুকিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো সে। দেখ, আমার মনে হয় একবার ভালো করে ব্যাপারটা দেখা দরকার। আমার কিন্তু মনে হয়নি, যদি এখনকার ছেলে পেলে তো কোথা থেকে কার কি হয় বলা যায় না, কিন্তু খোঁজ নিয়ে দেখ এই মুহূর্তে ছেলেটা কি করছে,
তারপর তার সঙ্গে ফোনে কথাবার্তা বল। কথাবার্তা না বলে তো কিছুই বোঝা যাবে না। আর যদি সত্যি সত্যি এমনটা হয়ে থাকে যে তোর ওই চিঠিটা ছেলেটা পায়নি, তাহলে তো গোটা ব্যাপারটা তুই যেমন ভাবছিস তেমন নাও হতে পারে। কিন্তু বিশ্বাস কর তুই, শান্তনুদার এইচএস পরীক্ষার আগের রাতে যে চিঠি আমি পাঠিয়েছিলাম তার সঙ্গে পরীক্ষার রেজাল্টের আগের দিন রাতে পাঠানো চিঠি দুটো সম্পূর্ণ আলাদা। ওই চিঠিটা শান্তনুদা পেলে আমায় খারাপ ভাবতো না। তাছাড়া অন্তত একবার হলে আমার বাড়ির ওখানে যেত। চিঠিটাতে আমি এখনকার বাড়ির ঠিকানাও তো বলেছিলাম। মাথায় এত লোড নিস না। আমার মনে হয় তুই সরাসরি শান্তনুর সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বল। জিজ্ঞাসা কর চিঠিটা পেয়েছিল কিনা, আর চিঠিটা তুই যাকে দিয়েছিলি তাকে জিজ্ঞাসা কর সে কি সত্যিই তোর দেওয়া চিঠিটা শান্তনুকে দিয়েছিল। কিন্তু দিঘলদাকে আমি বারবার বলেছিলাম চিঠিটা শান্তনুদাকে যেন দিয়ে দেয়, কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে দীপ্ত এবার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, দেখ, আজ থেকে 12 বছর আগে কি হয়েছে না হয়েছে তার উপর নির্ভর করে বসে থাকিস না। এতগুলো বছর তো তুই শুধুমাত্র শান্তনুদার জন্য অপেক্ষা করেই গেলি। এবার খোঁজ নিয়ে দেখ শান্তনুদার এর মধ্যে বিয়ে হয়ে গেছে কিনা। তুই তো তার ব্যাপারে কিছুই জানিস না। ওই বেহালার শেষের দিকে কোনো একটা চায়ের দোকানের কাছে নামিয়ে দিয়ে এসেছিস, ব্যাস, নাম্বারটাও নিয়ে আসিসনি। এইভাবে তাকে খুঁজে পাবি না। তোকে একটা কাজ করতে হবে, যেভাবেই হোক ফোন নাম্বারটা খুঁজে বের কর। আচ্ছা, সরাসরি এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেছিলি কি তুই? যদি তোর দেওয়া চিঠিটা পেয়ে থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি না পেয়ে থাকে তাহলে। দীপ্ত অপর প্রান্ত থেকে আর কিছু না বললেও রুমি কিন্তু বুঝতে পারল আসলে সে কি বলতে চাইছে। ফোনটা রেখে ঘরে এসে সে পোশাক বদলে নিল। এখন দুপুর পেরিয়ে গেছে। আজ ইচ্ছে করে রুমি স্কুলে যায়নি। সকাল থেকে কিছুই ভালো লাগছে না তার। দুপুরে খেতেও ইচ্ছে করেনি। ফ্ল্যাটের লিফট থেকে নেমে স্কুটিটা বার করে আবার বেরিয়ে পড়ে কলকাতার রাস্তায়। দুপুরের চড়া রোদ, তাই ভিড় সামান্য কম, তবে গাড়ি ঘোড়ার ভিড় লেগেই রয়েছে। গাড়ি ঘোড়ার ফাঁক দিয়ে ঠিক সেই দিকটায় চলতে লাগলো রুমি। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে। আজ থেকে 12 বছর আগের একটা অঙ্কের সমাধান কি 12 বছর পরে আজকের দিনে লেখা আছে? কিন্তু শান্তনুকে সে কোথায় পাবে যদি তাকে না পাওয়া যায়? ওই চায়ের দোকানের লোকটা নিশ্চয়ই শান্তনু কোথায় থাকে সে কথা জানে, তাকে জিজ্ঞাসা করতে হবে। এমন ভেবে স্কুটিটা নিয়ে সামনের দিকে এগোতে থাকে রুমি। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু জোগাড় করে উঠতে পারলাম না। হাতে মাত্র 2 দিন রয়েছে। এর মধ্যে যদি 1 লাখ টাকা জোগাড় করতে না পারি তাহলে সমস্ত কিছু চলে যাবে। এত ভেঙে পড়ো না শান্তনু, তোমাকে তো আর আমরা এই কদিন ধরে দেখছি না। কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এর আগেও এমন একটা সমস্যা হয়েছিল, তখনও তো ঠিক ব্যবস্থা হয়ে গেল, তাই না? মায়ের যে কটা গয়না ছিল সেগুলো তখন বিক্রি করে টাকাটা জোগাড় করেছিলাম, কিন্তু এখন টাকা পাবো কোথায়? বাড়ির যে সম্পত্তিটা আছে সেটা আমার আর ভাইয়ের নামে। ভাই যে সম্পত্তি বিক্রি করতে রাজি না, আর আইনের কারণে তার কোনো ভাগও তৈরি করতে পারছি না এখনো। এমন সম্পত্তিতে ব্যাংক লোন দিতে চাইছে না। কি যে করব? আমায় এমন কারোর খোঁজ দিতে পারবে যে আমায় 2 দিনের মধ্যে 1 লাখ টাকা জোগাড় করে দেবে? তার জন্য যা করতে হয় আমি করব। দোকানদারের নাম হরিপদ। হরিপদ দোকান চালাচ্ছে 30 বছরের বেশি। তার মাথায় কাঁচা পাকা চুল। দুপুরবেলা দোকানে খদ্দের নেই। একা পেছনের দিকের বেঞ্চে শান্তনু বসে 2 হাতে মাথার চুল টেনে ধরছে মাঝে মাঝে। বিধ্বস্ত লাগছে তাকে। হরিপদ এগিয়ে যায় বেঞ্চের দিকে, শান্তনুর পাশে এসে বসে, তার কাঁধে হাত রেখে বলে, শান্তনু, ঈশ্বর কখনো ভালো মানুষদের পাশ থেকে সরে যায় না। একটু কষ্ট হয়, একটু না, অনেক কষ্ট হয়, কিন্তু সব ঠিক হয়ে যায়। এক সময় দেখবে তোমার সুখের দিন আসবে। শান্তনু এই কথায় কেমন যেন তাচ্ছিল্যের হাসি হেসে বলে,
মাকে দেখতাম জানো, সকাল সন্ধে সবসময় ঠাকুর পুজো করত। সকালে ঠাকুরকে খেতে না দিয়ে জল স্পর্শ পর্যন্ত করত না। কিন্তু মায়ের শেষটা কেমন হয়েছিল সেটা তো তুমি জানো। ওষুধ নেই, চিকিৎসা নেই, কোনো কিছু নেই। বিছানার সাথে মিশে গিয়ে শেষে বিনা চিকিৎসায় মারা গেল। কিছু করতে পারলাম না, কিচ্ছু না। আর বাবার কথা তো বাদই দিলাম। এমনকি আমার বাবা পর্যন্ত ঠাকুর ভক্ত ছিল। কিন্তু কি হলো বলো তো? অথচ আমার ভাইকে দেখো, এই সমস্ত কোনো কিছুতেই কখনো বিশ্বাস করলো না। ঠাকুরকে মানা তো দূরের কথা, ঘরে থাকা ঠাকুরের ছবিতে প্রণাম পর্যন্ত করতো না। অথচ সে দেখো গাড়ি নিয়ে ঘুরছে, ভালোভাবে দিন কাটাচ্ছে। আর আমার অবস্থা? ভুল করছো শান্তনু। সব কিছুকে ওই কয়েকটা দিনের উপর ছেড়ে দিলে হয় না। নিশ্চয়ই ভালো কিছু হবে, নিশ্চয়ই ভালো কিছু হবে, ভরসা রাখো। এই একটা জিনিসই পারছি না শান্তনু, ভরসা রাখতে পারছি না। এই কয়েকটা দিন তাও একটু আশা ছিল যে সময় আছে, কিন্তু এখন আর সেইটুকু নেই। দুদিনের মধ্যে 1,00,000 টাকা জোগাড় করতে না পারলে আশ্রমটা ছেড়ে দিতে হবে। মাথার চুলগুলো পটপট করে তার ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো। তখনই বাইরের দিক থেকে একটা গলা শুনতে পেল সে। শান্তনুদা, তোমার যে এখানে পেয়ে যাব সত্যি ভাবতে পারিনি। শান্তনু মুখ তুলে তাকায়। রুমি তার পেছনে এসে দাঁড়িয়েছে। সাদা রঙের একটা চুড়িদার তার গায়ে। চুড়িদারের নিচের দিকে লাল নীল কাপড়ের সুতোর কাজ করা। চোখে আগের মতোই চশমা, চুলটা পেছনের দিকে বাঁধা, গলার কাছে ওড়নাটা জড়িয়ে রাখা রয়েছে। সে চায়ের দোকানে এসে ঢুকতেই হরিপদ কাকা উঠে চলে গেল সামনের দিকে। রুমি এসে পাশের বেঞ্চে বসে। শান্তনুর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি হয়েছে বলো তো শান্তনুদা, তোমায় এমন লাগছে কেন? বড্ড হেল্পলেস লাগছে। দুদিনের মধ্যে আমায় 1,00,000 টাকা জোগাড় করতে হবে, যেভাবেই হোক জোগাড় করতে হবে, না হলে আমার আশ্রম। অবাক হয়ে যায় রুমি। 1,00,000 টাকা, আশ্রম, এসব কি কথা বলছে শান্তনুদা? কিন্তু সে তো অন্য কিছু জানতে এসেছিল। কিন্তু এমন অবস্থায় তাকে সে কথা আর জিজ্ঞেস করা সাজে না। কিন্তু শান্তনু যখন হেসে বলল, আমার কথা ছাড়, আমার এমনটাই চলতে থাকবে। কিন্তু তুই আমায় খুঁজছিলি কেন? আসলে ফোনটা এখনো ঠিক করে উঠতে পারিনি, তাই তোর নাম্বারটা আমার কাছে রয়েছে, কিন্তু ফোনটা করে ওঠা হয়নি। একটা কথা জানার ছিল শান্তনুদা, যদিও জানি হয়তো এখন সময়টা ঠিক না, কিন্তু তবুও আর কি। শান্তনু সোজা তাকায় রুমির দিকে। রুমির চোখের চশমার ভেতরে চোখটা কেমন যেন ছোট হয়ে আছে বলে মনে হচ্ছে। রুমি একটু আমতা আমতা করেই বলে, দিঘলদা তোমার কাছের বন্ধু তাই না? দিঘলদার সঙ্গে নিশ্চয়ই তোমার এখনো কথা হয়? মাঝে মাঝে হয়, তবে সে এখন বর্ধমানে একটা কোম্পানিতে কাজ করছে। অনেক দিন হলো কথা হয়নি, দেখা হয়নি। কেন বলতো? তুমি সত্যি বলছো শান্তনুদা? তুমি চিঠিটা পাওনি? তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন চিঠিটা তোমায় সত্যি সত্যি দিঘলদা দেয়নি? কথাটা শুনেই কি যেন হয়ে যায় শান্তনুর। মাথার ভেতরে সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়। তখন চারপাশে স্কুলের ছেলেরা সবাই গেটের বাইরে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মাঝে দিঘল, অতনু তারাও দাঁড়িয়ে রয়েছে একপাশে। গাছের কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে শান্তনু। তার বুকের ভেতর কি যেন একটা বয়ে চলেছে, অথচ বাইরে থেকে সেটা দেখে বোঝা সম্ভব নয়। সামনের স্কুলের কিরানি এসে বোর্ডের ওপর উচ্চ মাধ্যমিকের লিস্টটা টাঙিয়ে দিয়ে গেল। আগের দিন থেকেই তো কারোর সঙ্গে কথাবার্তা বলেনি। সেদিন তো দিঘল একাই এসেছিল। এক পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে এক সময় আমাকে দেখতে পেয়ে ছুটে এলো, বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস?
গোটা স্কুলের মধ্যে তুই সেকেন্ড হয়েছিস ভাই, সেকেন্ড হয়েছিস। ইতিহাসে আর ভূগোলে লেটার পেয়েছিস ভাই, যা আগে যা। সমস্ত কথাই শান্তনুর কানে এসে ধরা দিচ্ছিল, কিন্তু তার মধ্যে আরো একটা কথা ঘুরে ফিরে আসছিল, সেই চিঠিটা। পরীক্ষার আগের দিন রাতে যে চিঠিটা সে পেয়েছিল রুমির কাছ থেকে, সেই চিঠিটা। চিঠিতে স্পষ্ট করে লেখা ছিল, রুমি তাকে জানিয়ে দিয়েছে যেন সে আর তার সঙ্গে দেখা করার চেষ্টা না করে। শান্তনু ক্লান্তভাবে রেজাল্ট টাঙানো বোর্ডের দিকে এগিয়ে গিয়েছিল। নিজের রেজাল্টটাও দেখেছিল। তারপরে দিঘলের সঙ্গেই ফিরে এসেছিল বাড়িতে। সেদিন কোনো চিঠির কথা আর কারোর সাথে বলেনি। আমার মনে হয় শান্তনুদা কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে। বিশ্বাস করো, আমি তোমায় চিঠি... প্লিজ রুমি, এখন এই সামান্য একটা চিঠির কথা আমি শুনতে চাইছি না। আমার মাথায় এখন অনেক কিছুর চাপ রয়েছে। ওই চিঠিটা তুই দিয়েছিলি কি দিসনি, আমি পেয়েছিলাম কি পাইনি, সেসব নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। তোর সঙ্গে এখন কথা বলতে আমার ভালো লাগছে না। তুই এখন আয়, বুঝলি? আমার অনেক কাজ রয়েছে। হঠাৎ করেই একটা নিস্তব্ধ মনের চিৎকারকে সঙ্গী করে কথাটা বুকের ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করল। সেদিন সেই চিঠির উত্তর দেওয়া হয়নি। সেদিন চিৎকার করেও শান্তনু অনেক কিছু বলতে চেয়েছিল। এত বছর ধরে শান্তনুর মনের চিৎকারটা বদ্ধ থাকতে থাকতে কেমন যেন একটা শ্যাওলা পড়ে একটা ঠান্ডা বরফের স্রোতের মতো হয়ে গেছে। তাই ঠান্ডাভাবে বেরিয়ে এলো স্রোতটা। রুমি হয়তো আরো কিছু বলতো, কিন্তু কথাগুলো শুনে সে চুপ করে গেল। শান্ত গলায় বলল, বেশ শান্তনুদা, তোমার যদি কখনো মনে হয় তোমার আমার সঙ্গে কথা বলা দরকার, তখনই বলো। তোমার কাছে তো আমার নম্বরটা রয়েছে। তার আগে আমি তোমায় বিরক্ত করব না। আর যদি তোমার প্রয়োজন হয় তুমি আমায় জানিও। শান্তনু চুপ করে বসে রইল। তার চোখের সামনে ভেসে আসছে সেই দিনের সেই দৃশ্যটা। দিঘল আর সে বাড়ি ফিরে আসে। দিঘল বারবার বলছে, রুমিটা ভাই বড্ড বাজে মেয়ে। পরীক্ষার আগে তোর সাথে এমন করে তোর কনফিডেন্সটা পুরো ভেঙে দিয়েছিল যাতে তুই ভালো করে রেজাল্ট না করতে পারিস। মুখে যত কথা, আর কাজটা কেমন করলো। আরে প্রেম করবি না সেটা ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগের দিন এইভাবে বলার দরকারটা কি? বেছে বেছে ঠিক ইতিহাস পরীক্ষার আগের দিনই এসব কথাগুলো বললো, আর তোর সেদিন মনটা খারাপ হয়ে গেল। আর ইতিহাস তো সবচেয়ে বেশি ভালো, বুঝলি তো? আরে মনে নেই ওই যে সেবার রুমে কি বলেছিল, ওর প্রিয় সাবজেক্ট অঙ্ক আর তোর প্রিয় সাবজেক্ট ইতিহাস? মনে পড়ছে? শান্তনুর মনে পড়ে গেল রুমি কি বলেছিল। রুমি বলেছিল, ইতিহাস একটা সাবজেক্ট হলো নাকি? ও কতদিন আগে কে মরে গেছে, কোথায় কি হয়েছে, সেই সমস্ত কথা অকারণে মনে রেখে তারপর সেগুলো খাতায় লিখে আসা। ইতিহাসের গল্প আমাদের জীবনে কোনো কাজে লাগবে? তার চেয়ে অঙ্ক ভালো। অঙ্ক অনেক কাজে লাগে। এই এত বড় বড় বিজ্ঞানী যারা রয়েছে, তারা ইতিহাসটাকে কোন কাজে লাগিয়েছে বলো তো শান্তনুদা? তাদের সবাই অন্তত... শান্তনু সামনের দিকে তাকালো না। রুমি যে অনেকক্ষণ ধরে বাইরে এসে খুঁটির ওপর বসে অপেক্ষা করছিল সেটাও খেয়াল করলো না। রুমি স্কুটিটা চালু হতে তারপর খেয়াল হলো, ছি, এটা আমি কি করলাম? কথা বলার জন্য এসেছিল, আর আমি নিজের সমস্যার জন্য ওর সাথে এমন ব্যবহার করলাম। কি করলাম এটা আমি? শান্তনু তাড়াতাড়ি উঠে গেল, কিন্তু ততক্ষণে রুমির স্কুটিটা রাস্তার অনেকটা দূর চলে গেছে। শান্তনু চিৎকার করে ডাকতে লাগলো, রুমি, রুমি! কিন্তু রুমি দাঁড়ালো না। শান্তনু ক্লান্ত হয়ে সেখানে দু হাঁটুর উপর হাত রেখে নিচু হলো।
দোকানদার হরিপদ সমস্ত কিছুই দেখছিল। মনে মনে বলল, কি যে হলো ভগবান, ছেলেটাকে একটু দেখো। একটু পর একটা ছেলে এলো শান্তনুর কাছে। ফোনটা তার হাতে দিয়ে বলল, বিকাশদা তোমার ফোনটা সারিয়ে দিয়েছে, 2000 টাকা খরচ হয়েছে, ও তুমি পরে দিলেও চলবে, বিকাশদা টাকাটা ধার দিয়েছে। ফোনটা হাতে নিয়ে আনন্দে যেন লাফিয়ে ওঠে শান্তনু। এই তো ফোনটা চলে এসেছে, সেই নাম্বারে ফোনটা করলেই হয়। মোবাইলটা অন করতেই অনেকগুলো মেসেজ ঢুকতে থাকে, তারপর কল ঢুকতে থাকে। নিজের প্যান্টের পকেটে হাত রেখে কাগজটা খুঁজে বের করে আনার চেষ্টা করে। তখনই ফোনটা বেজে ওঠে। আরে দীঘল ফোন করছে তো। এই কি ব্যাপার বল। সত্যি বলছি ভাই, যদি ভালোভাবে চেষ্টা করি তাহলে প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে পারবো, কিন্তু তোকে ফোনে পাওয়া মুশকিল বাবা। শোন না, তুই বলেছিলি না যে কিছু টাকার দরকার, তখন তো আমি একটু কাজে ফেসেছিলাম, কিন্তু জানিস তো ভাই, ওই 50,000 টাকা মতো আমি জোগাড় করতে পেরেছি। আচ্ছা তোকে কিন্তু আসতে হবে, আমার একদম সময় নেই। শান্তনুর মনটা খুশি হয়ে ওঠে। 1 লাখ 2 দিনের মধ্যে দেওয়ার কথা, অন্তত 50,000 টাকা দিয়ে আরো দিন-7 সময় চেয়ে নেওয়া যাবে। ঠিক আছে ভাই, তোকে কি বলে যে ধন্যবাদ দেব, তুই না থাকলে যে আমার কি হতো। আর একটা কথা শুনবি, রুমির সঙ্গে দেখা হয়েছিল। অপর প্রান্ত বেশ কিছুক্ষণ নিস্তব্ধ, তারপর আস্তে আস্তে বলল, রুমি মানে সেই স্কুলেরও সব? আচ্ছা তারপর? শান্তনু বেশি কিছু কথা বলল না, সামান্য কিছু বলে হঠাৎ করে প্রশ্ন করল, আচ্ছা আমাদের যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছিল তার আগের দিন রুমি তোকে কোনো চিঠি দিয়েছিল? চিঠি? হ্যাঁ, যতদূর মনে পড়ছে একটা চিঠি দিয়েছিল, কিন্তু শুনলাম তারপর দিন ওরা চলে যাবে। সেদিন আমাদের রেজাল্ট, সেদিন ভাবলাম হয়তো আবার সেই বদিনের ঝামেলার ব্যাপারটা নিয়ে কিছু লিখেছে। এমনিতেই তোর মন ভালো ছিল না, তাই ওর ওই চিঠিটা আমি আর তোকে দিইনি। ও দিয়ে যাওয়ার পর কুচি কুচি করে ফেলে দিয়েছিলাম। কিন্তু কেন বলতো? শান্তনু অবাক হয়, বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে আস্তে বলে, তুই একবারও চিন্তা করে দেখিস নে? ওসব পড়ে কি হবে, প্রথম চিঠিতেই যেভাবে সম্পর্কটা নষ্ট করে দিয়েছিল আর তোকে দোষী করে দিয়েছিল, তারপর ওর চিঠি পড়ার কোনো কাজই হয় না। ওর মানেই নেই ভাই চিঠি পড়ার। আমার মনে হয় না ও সিঙ্গেল আছে, রুবিরও মনে হয় বিয়ে হয়ে গেছে। শান্তনু আর কিছু বলল না, একভাবে তাকিয়ে থাকে রাস্তার দিকে। এই রাস্তা ধরে রুমি একটু আগেই চলে গেছে। হ্যালো, ফোনে তখনও দীঘল হ্যালো হ্যালো বলে চলেছে। শান্তনুর মনে হয় এই কলকাতা শহরের রাস্তা, হরিপদ কাকার চায়ের দোকান, একটু আগে সদ্য বিকাশদার ধার দেওয়া 2000 টাকার মোবাইল, সবকিছু পেরিয়ে সে এসে দাঁড়িয়েছে তাদের পাড়ার পেছনের দিকের সেই পাঁচিলের কাছের মাঠের পাশটায়। সামনে দাঁড়িয়ে আছে রুমি, তার নাকের কাছটা লাল হয়ে এসেছে, দুটো চোখ কেমন যেন ছলছল করছে। রুমি অদ্ভুতভাবে বলল, শান্তনুদা, আমাদের আর দেখা হবে না, এই চিঠিটা তুমি রাখো, আর তুমি আমার সঙ্গে কখনো কথা বলো না। অবাক হয়ে তাকিয়ে থাকে শান্তনু। রুমি পেছনের দিকে ঘুরে ছুটতে শুরু করে, কিন্তু ছুটে যাওয়ার আগের মুহূর্ত থেকেই রুমির চোখে একটু জল দেখছিল শান্তনু। শান্তনু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে বোকার মতন, তারপর হাঁটতে হাঁটতে চলে যায় পেছনের দিকে। একবারও আর পেছনের দিকে ফিরে তাকায়নি, কিন্তু যদি পেছনের দিকে ফিরে তাকাতো তাহলে কি দেখতে পেত সে? আজও রুমি একবারও পেছনের দিকে ফিরে তাকায়নি। যদি পেছনে ফিরে তাকাতো তাহলে দেখতে পেত শান্তনু দাঁড়িয়ে আছে ঠিক সেদিন যেভাবে রুমি দাঁড়িয়েছিল সেই এক মুহূর্তের জন্য। রুমি দ্রুত গতিতে স্কুটি চালিয়ে সামনের দিকে এগিয়ে আসছিল, তার চোখের সামনেটা জলে ভরে যাচ্ছে। নিশ্চয়ই শান্তনুদা তার চিঠিটা পেয়েছিল, রাগে আর অভিমানে তার সঙ্গে দেখা করতে চায়নি। অথচ বোকার মতো রুমি 4-4টে বছর বাড়ির সামনে ব্যালকানির কাছে অপেক্ষা করেছে শুধু শান্তনুদার জন্য।
কিন্তু এই শান্তনু আর এই রুমি দুজনের কেউই জানলো না কোথায় যেন অঙ্কটা ঠিক মিলল না। 12 বছর আগে প্রশ্নচিহ্নের মতো জমা হয়ে থাকা একটা অঙ্কের গুণ 12 বছর ধরে হওয়ার পরেও উত্তরটা মিলল না। দুজনে দুটো উত্তর নিয়ে এগিয়ে গেল দুই পথে। শান্তনু আস্তে আস্তে গিয়ে ঢুকলো চায়ের দোকানে। তারপর মোবাইলটা তুলে নিয়ে একটা নাম্বারে ফোন করে বলল, আজকে একবার আসতে পারবে আমার আশ্রমে? রুমি ছুটে চলল সামনের দিকে। তার চোখ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। হয়তো সামনের থেকে একটা গাড়ি আসছে। রুমি বাঁ দিকে চেপে গেল। তার আগে চোখের সামনের চশমাটা আরো একটু ঝাপসা হয়ে চোখের সামনে অন্ধকার হয়ে এলো। তার স্কুটিটা সামান্য হেলে গিয়ে পড়ল রাস্তার ডান পাশে, আর তারপর একটা স্লিপ খেয়ে এগিয়ে গেল। শুধু রুমির মনে হলো অঙ্ক বইয়ের পেছনে আগে থেকে করা উত্তর দেখে যেভাবে অঙ্ক মেলানো হয়, ঠিক সেভাবে কি ওই আকাশের উপরে বসে থাকা কেউ অঙ্কটা মেলাতে চাইছে? ব্যাস, তার কিচ্ছু মনে নেই। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। আজকের গল্পের সূত্রধার আমি সূর্য। আজকের গল্প পাঠে ছিল নিগম। বিভিন্ন চরিত্রে বাল্মীকি, তৃষা, সুমিত, রূপসা, সুপ্রিয়, তনয়, শুভম, আগ্রাজ, সায়ন এবং আমি সূর্য। শব্দগ্রহণে সূর্য, আবহে অরিত্র, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।